ব্যাপার কি? সবই জানে এরা আমার সম্পর্কে, কিন্তু কিভাবে? রেবেকা সব প্রশ্ন দৃষ্টিতে চেয়ে আছে বুঝতে পেরে কাজ ঝাঁকালো। ওয়াটার ফ্লিজ এক্সপার্ট আমি। ঠোঁটের বিস্তার দেখে মনে হলো ওর হাসছে মেয়েটা। কি ওটা? ওশেনোগ্রাফি না লিমোনোলজি? চিন্তার আবর্তে পড়ে গেছে আবার রানা। এই ঝড়ো বাতাসে জানমালের ঝুঁকি নিয়ে একটা হোয়েল স্পটার ওর মতো অনুল্লেখযোগ্য একজন লোককে কি কারণে খুঁজতে বেরোয়? লিমোনোলজি। উত্তর দিতে দেরি হয়ে যাওয়ায় তাড়াহুড়ো করে বলল রানা। ওয়াটার ফ্লিজ মানেই হলো পুরানো পানি। নতুন পানিতে ও জিনিস পাবে না তুমি। এর মানে সমুদ্রগুলো সব বুড়ো। কথা বলার ফাঁকে লক্ষ্য করলো রেবেকার চোখ দুটো উজ্জ্বল হয়ে উঠেছে। তোমার জায়গা তাহলে সাউদার্ন ওশেনি, মন্তব্যের সুরে বলল রেবেকা, খানিকটা অন্যমনস্কতার সাথে। আমেরিকানরা বলে এর বয়স নাকি 100 মিলিয়নস ইয়ার্স। তির্যক গতিতে ছুটে এসে উইন্ডস্ক্রিনে বাড়ি খেলো বড় বড় কফোটা বৃষ্টি। দুদ্দার আওয়াজ তুলে গুঁড়ো হয়ে ছড়িয়ে পড়ল চারদিকে। কন্ট্রোল প্যানেলের যন্ত্রপাতি নাড়াচাড়া করছে রেবেকা দ্রুত। ভঙ্গি দেখে বুঝতে অসুবিধা হলো না রানার, অনেক দিনের অভিজ্ঞতা মেয়েটার। চোখ বেঁধে দিলেও কপ্টার অপারেট করতে অসুবিধা হবে না এ মেয়ের। কার্ল ব্যস্ততার সাথে বলল রেবেকা, হোয়েল বোটটা টেনে তোলার ব্যবস্থা করো, যতটা উপরে তোলা যায়। রানা, সাহায্য করো তুমি ওদেরকে। গলহার্ডির দিকে ফিরল সে। কতটা গভীর তোমার বোট? ল্যান্ড করার সময় তোমার বোটের সাথে সংঘর্ষ হোক তা আমি চাই না। 4 ফিটের কিছু বেশি, সম্ভবত 5। অসুবিধে হয়তো হবে না, বলল হালকা সুরে। তবে যদি মনে করি হবে, ফেলে দেব তোমার বোট। না ম্যাডাম, গলহার্ডি গম্ভীর গোয়ারের ভঙ্গিতে বলল। না। প্যানেলের লাইট জেলে ইনস্ট্রুমেন্টগুলো তীক্ষ্ণ চোখে দেখে নিল রেবেকা। তারপর ফিরল গলহার্ডির দিকে। ঠিক আছে, না হয় তোমার পাপটাকে নিয়েই ল্যান্ড করার চেষ্টা করব আমি। কিন্তু শুনেছ তো, ফ্যাক্টরি শিপ ভীষণভাবে ধুলছে। সমতল পাবো না আমরা ডেকটাকে। এতক্ষণ কথা বলেনি রানা। গলহার্ডির কাছে তার বোট যত প্রিয়ই হোক, বিপদের গুরুত্ব অনুযায়ী ঝুঁকিটা নেওয়া উচিত নয় বলে মনে করল। ডিসিশন নেবে পাইলট, বলল রানা। 4 জন মানুষের প্রাণ নিয়ে জুয়া খেলার কোনো মানে হয় না। বিপদ ঘটতে পারে মনে করলে খসিয়ে দাও বোট। রানার দিকে তাকালো রেবেকা। এতটুকু উত্তাপ নেই দৃষ্টিতে। আমি পাইলট বলছি, ডিসিশন নেওয়া হয়ে গেছে। গলহার্ডির বোট নিয়েই ল্যান্ড করব আমি। রানার দিক থেকে চোখ ফিরিয়ে নিয়ে সামনে তাকালো সে। কার্ল, তাড়াতাড়ি করো। এক্সপ্লোরার সাহেব যদি সাহায্য করতে রাজি না হয়, আমরা জোর করতে পারি না। গলহার্ডিকে নিয়েই কাজটা সারো। আর শোনো, কাজটা শেষ করে আবার বাবাকে বলো যে তার প্রিয় রানাকে উদ্ধার করেছি আমি, বহাল তবিয়তে, অক্ষত অবস্থায়। এবং জিজ্ঞেস করো অন্যান্য ক্যাচারদের খুঁজে বের করে পথ দেখিয়ে নিয়ে আসতে হবে কিনা। কে তোমার বাবা এবং সে আমার কাছ থেকে কি চায় তা আমি জানি না। রাগে বিরক্তিতে কঠিন হয়ে উঠল রানার গলা। কিন্তু আমি জানতে চাই তার প্রিয় রানাকে উদ্ধার করেছি কথাটার মানে কি। মানে টানে আমাকে জিজ্ঞেস করো না। রেবেকাও দপ করে জ্বলে উঠে বলল, বাবাকেই জিজ্ঞেস করো। তোমাকে খুঁজে বের করার জন্য পাঠিয়েছে আমাকে। খুঁজে বের করতে পেরেছি, ব্যাস। অ্যান্টার্কটিকার ডেকে তোমাকে ডেলিভারি দিতে পারলেই আমার কাজ শেষ। রানার পিছন থেকে পিরো বলল, স্যার ফ্রেডারিক শাউল। খানিকক্ষণ চুপ করে রইল, যেন নামটা শুনেই রানা ওহো চিনেছি বলে উঠবে। হোয়েলিং বিজনেসে সবচেয়ে উজ্জ্বল নাম, নিশ্চয়ই শুনেছেন তার কথা। শুনিনি, বলল রানা। পরিচয়টা পেয়েও বুঝতে পারছি না কেমন বাপ সে যে তার মেয়েকে এই বিপজ্জনক পরিস্থিতিতে আমার মতো একজন নগণ্য প্ল্যাঙ্কটন শিকারী লোকের সন্ধানে পাঠাতে পারে। পুরানো পানির পুরানো পোকা আমার বাবা। হাসল না রেবেকা। কিন্তু তা শুধু কৌতুকটাকে উপভোগ্য করার খাতিরেই। ওয়াটার ফ্লি। ম্যাডাম, গলহার্ডি বলল, এ ঝড় কয়েকদিন স্থায়ী হবে। যত তাড়াতাড়ি সম্ভব বেসে ফিরে যাওয়া উচিত আপনার। গলহার্ডির কথায় যেন চিন্তিত হয়ে উঠল রেবেকা। সবগুলো অর্থাৎ 5টা ক্যাচারকেও যদি খুঁজে বের করতে পারি, লাভ হচ্ছে না কোনো। অ্যাঙ্করেজে নিয়ে আসার ব্যাপারে আমার কিছু করার নেই। খানিকক্ষণ চিন্তা করে বলল, ঠিক আছে,
কার্ল, বাবাকে বলো সোজা ফিরছি আমি। ক্যাপ্টেন দোলোভানকে নির্দেশ দিক সে যেন ফ্যাক্টরি শিপকে যতটা সম্ভব স্থির রাখতে চেষ্টা করে অ্যাঙ্করেজে। পিরোকে সাথে নিয়ে পিছন দিকে গেল রানা। দুটো দড়ির সাথে দুলছে হোয়েল বোটটা, বাড়ি খাচ্ছে মাঝে মধ্যে কপ্টারের পেটের সাথে। হুইল ঘুরিয়ে দড়ি টেনে যথাসম্ভব উপরে তোলা হলো সেটাকে। রেবেকা শূন্যে দাঁড় করিয়ে রেখেছে কপ্টার। মাথা বের করে রানা দেখলো কপ্টারের ল্যান্ডিং হুইলের কাছ থেকে টেনে টুনে 6 ইঞ্চি উপরে তোলা গেছে বোটের খোলটাকে। ফ্যাক্টরি শিপের দোদুল্যমান ডেকের কথা ভেবে শিউরে উঠল। রেবেকা যত পাকা পাইলটই হোক, একটু এদিক ওদিক হলে দুর্ঘটনা এড়ানো যাবে না। বোটের খোলের সাথে ডেকের সংঘর্ষ ঘটাতে না চাইলে স্টারবোর্ড সাইডের দিকে কাত করে ল্যান্ড করাতে হবে কপ্টারকে, সেই সাথে লেজটা তুলে রাখতে হবে উপরে। ওখান থেকে পিরো রেডিওর সামনে গিয়ে বসলো। ককপিটের অবন্ধুসুলভ পরিবেশের চেয়ে পিরোর সান্নিধ্য উত্তম জ্ঞান করলো রানা। স্যার ফ্রেডারিক শাউল তার মেয়েকে আর যত ব্যাপারেই পটিয়সী করে তুলুক, সামাজিকতা শেখায়নি ভালো করে। মেরুন রঙের কেবিনে দাঁড়িয়ে চিন্তায় ডুবে গেল রানা। কোথায় যেন গোলমেলে কিছু একটা ঘটছে এই মুহূর্তে। ওর অবচেতন মন সতর্ক করার চেষ্টা করছে ওকে। এক কান দিয়ে অন্যমনস্কভাবে শোনার চেষ্টা করলো রানা। পিরো কথা বলছে ক্যাচারদের সাথে। খুঁতখুত করছে মন। কি যেন একটা ঘটে গেল, কি যেন একটা বলা হয়ে গেল। কি? রিপিট অনুরোধ করছে একটা ক্যাচারের রেডিওম্যান পিরোকে। রিপিট। আবার সেই অনুরোধ, রিপিট। ট্রান্সমিট করার নিপুণ জ্ঞানের অধিকারী এই লোক, ভাবল রানা। রেবেকার বাবা এবং ঝড় ইত্যাদি সম্পর্কে দুশ্চিন্তা না থাকলে ওর অবচেতন মন কি বিষয়ে সতর্ক করার চেষ্টা করছে ওকে, তা হয়তো ধরতে পারত এতক্ষণেও। পিরো কি বলছে সে ক্যাচারদের? কেন তারা বারবার অনুরোধ করছে মেসেজটা রিপিট করার জন্যে? বারবার মুখ তুলে রানাকে দেখছে পিরো। অস্বস্তি অনুভব করছে লোকটা। ঘন ঘন তাকাবার অর্থ কৌশলে জানানো, তোমার উপস্থিতিতে অসুবিধে হচ্ছে আমার। ককপিটে ফিরে এলো রানা। গল্প জমিয়ে তুলেছে গলহার্ডি রেবেকার সঙ্গে। নিঃশব্দে রেবেকার ডান পাশে গিয়ে দাঁড়ালো রানা। বুঝতে পেরেও গলহার্ডির দিক থেকে চোখ তুলল না রেবেকা। তাচ্ছিল্য ভাবল রানা, নাকি গুরুত্ব লুকিয়ে রাখার জন্য অবহেলার অভিনয়। কিন্তু সাউদান ওশেনে আমার গুরুত্ব কতটুকু? এক বিন্দুও নয়। নিজের পরিচয় দিয়েছে হোয়েল স্পটার, মেয়ে হোয়েল স্পটার। ভাবা যায় না। হোয়েল স্পটারের জীবন এমন কি সব পুরুষের জন্যও নয়। অত্যন্ত কঠিন একটা পেশা। যেমন দরকার উঁচু স্তরের পর্যবেক্ষণ শক্তি, তেমনি দরকার নিখুঁত নৈপুণ্য। সেই সাথে ঘন্টার পর ঘন্টা একঘেয়ে অনুসন্ধান চালাবার অসীম ধৈর্য থাকতে হবে। আর বিপদের কথা না বলাই ভালো। প্রতি মুহূর্তেই তারা দল বেঁধে আসছে। ফিরিয়ে দিতে পারলে ভালো, না পারলে শেষ। রাশিয়ান মেয়েদের সাহসের সুনাম আছে, কিন্তু তাদের কেউ আজও সাউদান ওশেনে পাইলট হিসেবে আসতে সাহস পায়নি। কেমন মেয়ে রেবেকা? নিজের জানের কথা না ভেবে শুধু বাবার নির্দেশে গলহার্ডি এবং ওকে খুঁজতে বেরিয়েছে। কেন? একটা ফ্যাক্টরি শিপ রান করাতে প্রতিদিন হাজার হাজার পাউন্ড খরচ। হোয়েলিং গ্রাউন্ড থেকে ট্রিস্টানের পানি অনেক দূর। তার মানে স্যার ফ্রেডারিক টাকার গোডাউনে আগুন ধরিয়ে দিয়েছে, আক্ষরিক অর্থে শুধু ওকে খুঁজে বের করার জন্যে। কেন? বাস্তববাদী কট্টর হোয়েলিং টাইকুন প্ল্যাঙ্কটন সম্পর্কে এতটা ইন্টারেস্টেড? অসম্ভব, হতে পারে না। রোড স্টেডে পৌঁছবার আগে বাঁক নেবার সময় তফাৎটা খুব বেশি হয় যেন, রেবেকাকে বলছে গলহার্ডি। তা না হলে দমকা বাতাস পাহাড়ের গায়ের দিকে ঠেলে নিয়ে যাবে। কোর্স সামান্য অল্টার করলো রেবেকা। বাতাসের মুখোমুখি হলো কপ্টার। কন্ট্রোল প্যানেলের এক কোনায় বসে আছে আইল্যান্ড কক। রক্তচক্ষু মেলে দেখছে রেবেকাকে। ট্রিস্টানের আগ্নেয়গিরির চারদিকে ঝড়ের উন্নত তাণ্ডব চলছে। গায়ে ধাক্কা লেগে বাতাসের ঘূর্ণি তৈরি হচ্ছে আশপাশে। কপ্টারের নিচে তাকিয়ে কেল্পের বিশাল মাঠ দেখতে পেল রানা। ফিরতিমুখী আলোয় প্রকাণ্ড দেহী একটা অক্টোপাসের মতো দেখাচ্ছে এত উঁচু থেকে। পূব দিকটায় সাগর এবং আকাশ কালো সবুজাব টাইকুইজ পাথরের মতো জলজল করছে। পশ্চিম দিকে দেখা যাচ্ছে মেঘ উঠে আসছে দিগন্তরেখা ডিঙিয়ে। ট্রিস্টানের মধ্যভূমি থেকে সরে গেল ওরা। আগ্নেয়গিরির খাড়া পিঠের উপর লম্বা রূপালি একটা দাগ দেখা যাচ্ছে, জলপ্রপাত। স্টারবোর্ড 40? প্রশ্নটা রেবেকা গলহার্ডিকে করল। 60 বলল গলহার্ডি। এভরি বিট অফ 60।
একটু পরই চূড়ার আড়ালে সম্পূর্ণ হারিয়ে যাবে সূর্য। ঠোঁটের একদিকের কোণ বাঁকা করে হাসলো রেবেকা। হেরাল্ড পয়েন্টকে পাশ কাটিয়ে ফল মাউথ বেতে অ্যাঙ্করেজের কাছে আসতেই অদৃশ্য হয়ে গেল সূর্য। রেবেকা হাত ঝাপটা দিয়ে সার্চ লাইটের সুইচ অন করলো। আলোয় দেখা গেল আগ্নেয়গিরির গা খাড়া উঠে এসেছে সাগরের নিচে থেকে। প্রশস্ত একটা বৃত্তাকার জায়গা জুড়ে সার্চ লাইটের আলো ফেলছে রেবেকা। উত্তরে ফ্যাক্টরি শিপের ডেক থেকে ফ্লাড লাইট জ্বলে উঠল। বেশ বড় জাহাজ, রানা অনুমান করলো 20,000 টনের কম তো নয়। কপ্টার ল্যান্ড করবে কোথায় অনুমান করতে গিয়ে বিপদে পড়ল। ডেকে ভালভ আর বোলার্ডের ছড়াছড়ি, ফাঁকা জায়গা নেই বললেই চলে। মানুষের উড়ুর মতো মোটা মোটা পাইপ চারদিকে বিছিয়ে আছে ব্রিজের ডেক ফরওয়ার্ডে। ফাঁকে ফাঁকে ওভারহেড ট্যাঙ্কের মতো চারকোনায় স্টিলের বাক্স সারি সারি সাজানো। কি থাকতে পারে ওগুলোয় ভেবে পেল না রানা। কার্ল ইন্টারকমে নির্দেশ দিল রেবেকা, ক্যাপ্টেন জার্কো দোনোভানকে বলো অত আলোয় চোখ ধাতিয়ে যাচ্ছে আমার, জানিয়ে দাও স্টার্ন সাইডে ল্যান্ড করব আমি। 50 গজ দূরে থাকতে আলো যেন নিভিয়ে দেয় সব। যে জায়গা বাঁচবো সেখানে নামতে পারবো আমি আলো না থাকলেও। এক হাতে মাথার উপরে রড ধরে রেবেকার দিকে ঝুঁকে পড়ল গলহার্ডি। লি সাইডে নামুন প্লিজ ম্যাডাম। দ্রুত একবার গলহার্ডির দিকে তাকিয়ে মাথা কাত করে রাজি হলো রেবেকা। জাহাজের বউকে পাশে রেখে প্রশস্ত জায়গা জুড়ে একটা বৃত্ত রচনা করলো সে। স্টিম চালু রয়েছে অ্যান্টার্কটিকার। সারি সারি ছোট বড় একগাদা মাথা উঁচু করে থাকা চিমনি দিয়ে হু হু করে ধোঁয়া বেরোচ্ছে। এদের সকলের চেয়ে উঁচু হলো ভেন্টিলেটর দুটো। জাহাজের লি সাইডের দিকে এগোচ্ছে কপ্টার, দ্রুত নামছে নিচের দিকে। ধোঁয়ার ভিতর প্রবেশ করার সাথে সাথে কিছুই ঘটল না, কিন্তু খানিক পরই ছ্যাদ করে উঠল রানার বুক। সামনে নিকশ কালো অন্ধকারের পর্দা ছাড়া আর কিছু দেখতে না পেয়ে। লুক ম্যাডাম, উত্তেজনায় চেঁচিয়ে উঠল গলহার্ডি। অলৌকিক শোনালো রানার কানে হাসিটা। সেইলর, সকৌতুকে বলল রেবেকা। ভুলে গেছো বুঝি এটা আকাশ, পানি নয়। কপ্টারকে আমি বাতাসের দিকে ঘোরাতে পারি না। কিন্তু কন্ট্রোল প্যানেলে ব্যস্ত হয়ে পড়েছে তার হাত দুটো। বাঁক নিয়ে নাক ঘোরালো কপ্টার। বেরিয়ে এলো ওরা স্মোক স্ক্রিন থেকে। ফ্যাক্টরি শিপের দিকে নতুন পথ ধরল রেবেকা। ফ্যাক্টরি শিপের সম্মুখটা দ্রুত এগিয়ে আসছে কাছে। প্রকাণ্ড একটা উঁচু মঞ্চ থেকে পানিতে নেমে গেছে সোজা লোহার পাত দিয়ে মোড়া ঢালু জায়গাটা। ফ্লাড লাইটের উজ্জ্বল আলোয় আলোকিত সেটা এখন। পানি থেকে তিমিকে টেনে তোলার জন্য শিপের এদিকটা এইরকম ঢালু করে তৈরি করা হয়েছে। জাহাজটা দুলছে, সেই সাথে ডুবে যাচ্ছে পাত দিয়ে মোড়া গোটা জায়গাটা। ওখানে ল্যান্ড করার প্রশ্নই ওঠে না। ফ্যাক্টরি শিপ অন্ধকারে ঢাকা পড়ে গেল এক পলকে। সুইচ টিপে সার্চ লাইট অন করলো রেবেকা। দড়ি ধরা হোয়েস্টিং মেশিন, পাইপ, ক্রেনের মাথা, স্টিল ওয়্যার আটকে উঠল রানা অপেক্ষাকৃত নিচে থেকে এইসব বাধা বিঘ্নের জঞ্জাল দেখে। ফাঁকা সামান্য একাধটু জায়গা নেই তা নয়, কিন্তু সেই নির্দিষ্ট সীমানার মধ্যে কপ্টারকে নামাতে যাওয়া পাগলামি ছাড়া আর কিছুই হতে পারে না। মুহূর্তের জন্য স্থির থাকছে না ডেক। উপর থেকে পরিষ্কার দেখা যাচ্ছে এদিক ওদিক নড়ে যাচ্ছে নির্দিষ্ট ফাঁকা সীমানাটুকু। কাত হয়ে যাচ্ছে প্রতি মুহূর্তে। নাক ঘুরিয়ে লেজটা ডান দিকে আরও একটু বাঁকা করে নিন ম্যাডাম। যে পথ দিয়ে অ্যাঙ্করেজে প্রবেশ করেছে ওরা সেদিকে ঘাড় ফিরিয়ে তাকালো গলহার্ডি। বড় ধরনের একটা ঝাপটা ছুটে আসছে। প্রশ্ন না করে হাত দুটোকে ব্যস্ত করে তুলল রেবেকা কন্ট্রোল প্যানেলে। পরস্পরকে চিনেছে ওরা, একজন পানির রাজা আর একজন আকাশের রানী। গায়ের জোর খাটিয়ে হাতল ধরে টেনে থ্রোটল খুলে দিল রেবেকা। আকাশ ছুঁই ছুঁই একটা ভেন্টিলেটরের গা ঘেঁষে ছুটে যাচ্ছে কপ্টার। ধাক্কা দিয়ে তাড়িয়ে নিতে চাইছে বাতাস যন্ত্রটাকে। বড় একটা সার্কেল নিচ্ছে আবার রেবেকা। জেসাস, অস্ফুটে উচ্চারণ করলো পিরো। কাল, রেবেকা হঠাৎ যেন সংবিত ফিরে পেয়ে বলল, ক্যাপ্টেন দোনোভানকে বলো শুধু ফ্লেন্সিং প্ল্যাটফর্মের আলোটা জেলে রাখতে। এবার ওখানে নামতে চেষ্টা করব আমি। পিরো দেয়াল ধরে ধরে বেরিয়ে গেল পাশের কেবিনে। সার্কেল নেওয়া শেষ হয়েছে কপ্টারের। আবার স্টার্ন সাইডের দিকে তীরবেগে ছুটছে ওরা। বাতাসের তোড় এবার আগের চেয়েও বেশি। স্পিড কমাবার কোনো উপায়ই নেই। কপ্টারের তেজ কমা মাত্র বাতাস জিতে যাবে যুদ্ধে। রানা অনুমান করলো একটা ঝাপটার গতিবেগ কম করেও 50 নটস। উঁচু মঞ্চটা প্রতি মুহূর্তে আরও সামনে চলে আসছে। নিজের অজান্তেই শ্বাস বন্ধ হয়ে গেল রানার।
কপ্টার কাত হয়ে গেল, রেবেকা পোর্ট সাইডটা তুলে ফেলায়। বোট সহ কপ্টারের অপর দিকটা উঁচু হয়ে উঠল, সমান্তরাল রইল না আর লেজটাও উঠে পড়ল উপর দিকে। দাঁতে দাঁত বাড়ি খাচ্ছে গলহার্ডির, শুনতে পেল রানা। আহত ফড়িংয়ের মতো একে বেঁকে প্রবেশ করছে কপ্টার ফ্যাক্টরি শিপের সীমানার ভেতর। সাই সাই ছুটে যাচ্ছে চিমনি, ভেন্টিলেটর, স্টিলওয়্যার, ক্রেনের মাথা। ভয়ে চোখ বুজে ফেলল পিরো। মাথার উপরের একটা রড ধরে ঝুলতে শুরু করলো সে, অসুস্থ বোধ করছে। এক পশলা বৃষ্টি পড়ল উইন্ড স্ক্রিনে, ঝাপসা হয়ে গেল সামনের দৃশ্যগুলো। বিদ্যুৎ চালিত রোবটের মতো নির্বিকার রেবেকা। সিট ছেড়ে প্রায় উঠে দাঁড়িয়েছে সে, ঝুঁকে পড়ে দেখতে চেষ্টা করছে সামনেটা। হাত দুটো কন্ট্রোল প্যানেলে এদিক থেকে সেদিকে লাফ দিয়ে ছোটাছুটি করছে। ঢিল ছুড়ে দেয়া হয়েছে, তাকে আর ফিরিয়ে আনার কোনো উপায় নেই। কপ্টার নামছে সবেগে। কাছ থেকে পাইপ, বোলার্ড, স্টিলওয়্যার সবগুলোকে আরও বড় এবং জটিল দেখাচ্ছে। নির্দিষ্ট ফাঁকা জায়গার কোনো অস্তিত্ব নেই। শূন্যে থামতে চাইছে রেবেকা, বাতাস ধাক্কা দিয়ে ঠেলে নিয়ে যাচ্ছে যান্ত্রিক ফড়িংটাকে। আরও নিচে নামলো ওরা। স্টারবোর্ড সাইডের হুইল দোদুল্যমান ডেক স্পর্শ করলো। অপর দিকটা রইল শূন্যেই, লেজটাও শূন্যে। নৈপুণ্যের সাথে একটা স্টিল বক্সের মাথার উপর নামালো সেটাকে রেবেকা। ঝাঁকুনিটা প্রায় টেরই পাওয়া গেল না। বৃষ্টি ভেজার ডেকে কপ্টারটা বিদঘুটে ভঙ্গিতে স্থির হয়ে গেল। মৃদু শব্দে একটা নিঃশ্বাস ছাড়ল রেবেকা। কন্ট্রোলে নিশার তার হাত দুটো চুপ করে আছে। ডেকের লোকজন দড়ি দিয়ে বাঁধতে শুরু করেছে ইতিমধ্যে বোলার্ডের সাথে কপ্টারকে। জিভ দিয়ে ঠোঁট ভিজিয়ে নিল রানা। একবার শুধু মিস করলেই ঘটনাটা ঘটত, বলল। নড়ল না রেবেকা, কথা বলল না। আমার ধারণা এদিক ওদিক দুদিকেই 20 ডিগ্রি করে দুলছিল ডেক, বলল গলহার্ডি। আপনার প্রশংসা করার ভাষা জানা নেই আমার ম্যাডাম। যেন শুনতে পায়নি রেবেকা, কারো উপর যেন ক্ষেপে গেছে সে। গলার কঠিন স্বর শুনে তাই মনে হলো রানার। কাল, ডাকলো রেবেকা। রানাকে বাবার কাছে নিয়ে যাও, জরুরি দরকার ওকে বাবার। গলহার্ডিও সাথে যাক। সবার শেষে নামলো রানা। কেবিন থেকে বেরোবার আগে পিছন ফিরে তাকালো একবার। মুখ ফিরিয়ে বসেই আছে রেবেকা ককপিটে, নামবার কোনো লক্ষণ নেই। এদিকে তারপর ওদিকে কাত হচ্ছে ডেকটা। সাবধান, বলল পিরো। যত লোক হোঁচট খেয়ে মাথা পাঠায় এই ফ্যাক্টরি শিপের ডেকেই। ওরা এগোচ্ছে। এমন সময় অন্ধকার দূর করে দিয়ে জ্বলে উঠল ফ্লাড লাইট। ব্রিজ কোম্পানিয়নওয়েতে ওঠার পর বোটে ওর জিনিসপত্রের কথা মনে পড়ে গেল রানার। বোটের কাছে ফিরে যাচ্ছি আমি, চার্ট আর যন্ত্রপাতিগুলো নিয়ে আসতে, বলল। স্যার ফ্রেডারিককে বলো গিয়ে আসছি আমি এখনই, বলে আর দাঁড়ালো না রানা। ককপিটে উঠে থতমত খেয়ে দাঁড়িয়ে পড়ল রানা। সিটের উপর সিলিংয়ের কাছে যে রডটা রয়েছে সেটা ধরে সিট থেকে উঠে দাঁড়াবার চেষ্টা করছে রেবেকা। সারা মুখে যন্ত্রণার ছাপ। থেমে থেমে নিঃশ্বাস ছাড়ছে সে। আইল্যান্ড ককটা রানার চেয়েও কম বিস্মিত নয়, রেবেকার দিকে প্রায় অবিশ্বাসের দৃষ্টিতে চেয়ে আছে। দ্রুত এগিয়ে গিয়ে দুহাত দিয়ে ধরল রানা রেবেকার কোমরের দুপাশ। আর একটু বসো বরং। ধীরে ধীরে বসিয়ে দিল রেবেকাকেও। ওরকম একটা ধকল যাবার পর ব্যথায় তখনও কুঁচকে আছে রেবেকার মুখ। ফিরে এলে কেন শুনি? কথা বলার ফাঁকে দাঁত দিয়ে ঠোঁট কামড়ে ব্যথা সহ্য করার চেষ্টা করছে রেবেকা। কেন দেখতে এলে আমাকে? ল্যান্ডিং করার সময় বুঝি? শেষ করতে পারল না রানা কথাটা। রেবেকা হাত নেড়ে থামতে বলল ওকে। কথা বলতে পারলো না তখনই। নিতম্বের আরেক পাশে দেহের ভর চাপিয়ে দিয়ে বসলো কাত হয়ে। ল্যান্ডিং করতে গিয়ে কিছু হয়নি, নিভাজ হলো মুখের চেহারা। এমনিতেই এরকম হয় আমার। বুঝলাম না। এমন নিচু গলায় কথা বলছে রেবেকা, শোনার জন্যে তার মুখের দিকে ঝুঁকে পড়তে হলো রানাকে। কপালে রেবেকার উত্তপ্ত নিঃশ্বাসের স্পর্শ অনুভব করলো। খুব বেশিক্ষণ ধরে ফ্লাই করলে এরকম হয় আমার। হোয়েস্টিং মেশিনের সাহায্য ছাড়া সিট থেকে উঠতে পারি না। কথাটা ভুলে গিয়েছিলাম বলে এমন ভুগতে হলো। পরিষ্কার হলো না, বলল রানা রেবেকার একটা কাঁধে হাত রেখে। বলবার মতো নয় কথাটা, বলল রেবেকা। কেউ জানে না ব্যাপারটা, বাবাও না। বাবাকেই জানতে দিতে চাই না বলে কাউকে বলিনি কখনো। বাবার প্রতি অভিমান না বিদ্বেষ ঠিক ধরতে পারল না রানা সুরটা। মেয়েটার মনের কোথায় যেন বড় একটা দুঃখ আছে। কষ্ট হচ্ছে না তো আর? রানার দিকে চোখ তুলে তাকালো রেবেকা। চোখের সৌন্দর্যটুকু নতুন করে যেন ধরা পড়ল রানার দৃষ্টিতে।
সম্মোহিত হয়ে পড়ছে বলে মনে হলো ওর। নিমেষে চেয়ে আছে রেবেকা। রাগ নয়, অভিমান নয়, বিরক্তি নয়, সহজ সরল দৃষ্টি। কিন্তু তবু এ দৃষ্টির অর্থ বোধগম্য হলো না রানার। এমন সরল দৃষ্টিতে কেউ তাকাতে পারে ভাবতে গিয়ে রোমাঞ্চিত হয়ে উঠল। কারণটা জানার জন্য জেদ ধরলে না কেন? কেন বলল রানা। বলতে যখন চাও না, জানতে চাইবো কেন? কিছুটা ব্যতিক্রম তাহলে তুমি, যেন প্রশংসাসূচক সার্টিফিকেট বিতরণ করলো রেবেকা, কিন্তু পর মুহূর্তে মুখ ফিরিয়ে নিল। এ প্রসঙ্গে আর কোনো কথা শুনতে বা বলতে চায় না সে। মাথা থেকে ফ্লাইং হেলমেট খুলতে কাঁধ পর্যন্ত লম্বা কালো ঢেউ খেলানো চুলগুলো ছোট্ট টিকালো নাক বিশিষ্ট মুখের দুই দিকে একটা ফ্রেম রচনা করলো। রাঙা আপেলের মতো একটু ফোলা দুদিকের গাল, সম্পূর্ণ মুখটার সাথে চোখ দুটো যেন তাজা ফুলের মতো হয়ে উঠল। লেদার স্ট্র্যাপের চাপে কপালে দাগ বসে গেছে লম্বা। দুহাত বাড়িয়ে দিতে রানা হাত ধরে ধীরে ধীরে দাঁড় করালো রেবেকাকে। দাঁড়াতেই যা একটু অসুবিধে, বলল রেবেকা অনেকটা নিজের দৈহিক ত্রুটি কাটাবার সুরে। তাও সবসময় হয় না, হাঁটতে পারি আর সবার মতোই, খোড়াই হয়তো সামান্য, কিন্তু কই আজও তো কারো চোখে ধরা পড়ল না। রানার দিকে মুখ ফেরালো হঠাৎ। দুটো মুখ সামনাসামনি, 2-2.5 ইঞ্চি ব্যবধান মাঝখানে। ধীরে ধীরে নিঃশ্বাস ছাড়লো রেবেকা। ছেড়ে দাও এবার, শ্রাগ করলো রানা। ছেড়ে দিয়ে পিছিয়ে এলো এক পা, কিন্তু চোখ সরালো না। ক্ষীণ একটা হাসির রেখা ফুটলো রেবেকার ঠোঁটে। রহস্যময়ী, ভাবলো রানা। রেবেকার এই হাসির অর্থ বোধগম্য হয়নি রানা। রেবেকার পিছু পিছু নামলো রানার ডেকে। না, খোরাচ্ছে না। ত্রুটিটা আবিষ্কার করতে না পেরে কেন তা বুঝি নিজেও জানে না। খুশি হয়ে উঠল। ব্রিজের পাশ ঘেঁষে এগোলো ওরা। ঢুকলো বড় একটা চার্ট কাম অফিস রুমে। ডেস্কের পিছনে ওদের দিকে মুখ করে বসে আছে একটা মূর্তি। তার ডান কাঁধের ঠিক উপরে একটা অত্যুজ্জ্বল শেডেড বাল্ব জ্বলছে। মূর্তির মাথা, কাঁধ, মুখ, নাক, কপাল ভাসছে আলোয়। দরজা টপকেই থমকে দাঁড়িয়েছে রানা। ধাতব পদার্থ দিয়ে তৈরি করা মুখ। স্যার ফ্রেডারিক সাউল চেয়ে আছে ওর দিকে। একটা চুলও নড়ছে না তার। 5টি ইন্দ্রিয়ের সবগুলোর সাহায্যে যেন জরিপ করছে সে রানাকে। হুঁশ নেই আর কোনো দিকে। দৃশ্যটা আরও বিদঘুটে হয়ে দাঁড়ালো স্যার ফ্রেডারিক উঠে দাঁড়িয়ে হাসতে শুরু করায়। পিউটার ভাঁজ ভাঁজ হয়ে উঠল ঠোঁটের দুপাশে। টিন আর সীসা দিয়ে পাতলা করে তৈরি করা হয়েছে মুখোশটা। টিনের কিনারা আর চোখ দুটো দেখতে পাচ্ছে রানা। ধূসর রঙের চুল আর কপালের মাঝখানে কোনো আলাদা রং বা রেখা নেই। মুখোশের রঙের সাথে চুলের রং এক হওয়ায় মিশে গেছে নিখুঁতভাবে। মাঝারি গড়ন লোকটার, মজবুত কাঠামো। চোখ দুটোয় কাঠিন্য, নাবিকের সুদূর প্রসারিত দৃষ্টি তাতে। রানার চোখ ভেদ করে মগজ পর্যন্ত দেখে নিচ্ছে যেন হাসতে হাসতে। এগিয়ে গিয়ে পায়ের আঙুলগুলোর উপর ভর দিয়ে উঁচু হলো রেবেকা। চুমু খেলো বাবার কপালে। নাও ড্যাডি, তোমার লোককে এনেছি। মেয়ের দিকে তাকালো না বা মন দিয়ে শুনলো না কথাগুলো স্যার ফ্রেডারিক। এগিয়ে গিয়ে তার বাড়ানো হাতটা ধরল রানা। প্রচুর সময় আর প্রচুর টাকা খরচ করেছি আমি তোমার পিছনে, মাসুদ রানা। স্যার ফ্রেডারিকের গলার স্বরের সাথে সমুদ্রের একঘেয়ে ভারী সুরের মিল রয়েছে, অনুভব করলো রানা। নিরাপদে পৌঁছেছ দেখে সত্যি খুশি আমি। কৃতিত্ব সম্পূর্ণটাই আপনার মেয়ের প্রাপ্য, বলল রানা। খোলা বোট থেকে আজ যাতে এইরকম আরামদায়ক কেবিনে আশ্রয় পাবো কল্পনাও করিনি। মাথাটা পেছন দিকে একটু সরিয়ে একদিকে কাত করলো সেটা স্যার ফ্রেডারিক। রানার হাত ছেড়ে দিল, কিন্তু স্থির হয়ে রইল রানার মুখের উপর তার চোখের তীক্ষ্ণ দৃষ্টি। যতদূর জানি খোলা বোটে একটা রাত কেন, 100টা রাত থাকার প্রশ্নেও বিচলিত হবার কথা নয় তোমার। আর রেবেকা, ও আমার কাজের মেয়ে। আমি জানতাম ও তোমাকে খুঁজে আনবেই। চুপচাপ দাঁড়িয়ে আছে রেবেকা। কারো কথাতেই কোনো প্রতিক্রিয়া নেই তার মধ্যে। কিছু বলার জন্যে শব্দ হাতড়াতে শুরু করেছে রানা। ধাতব মুখোশটা অস্বস্তিতে ফেলে দিচ্ছে ওকে বারবার। স্যার ফ্রেডারিক শব্দ করে হেসে উঠল। দেখা মাত্র ঘাবড়ে গেছো বুঝতে পেরেছি, বলল সে নাকের পাশে বুড়ো আঙুলের নখ দিয়ে ঠক ঠক করে আওয়াজ তুলে। কিন্তু আমার নিজের এটার কথা মনেই থাকে না, অভ্যাস হয়ে গেছে। মুখোশ পরে থাকায় সৌন্দর্য হারিয়েছে আমার মুখ। কিন্তু রানা, তুমি যদি হাসপাতালে আমার সাথের লোকটাকে দেখতে, সিলভারের মুখোশ ছিল সেটা, এমন চকচকে যে আলো পড়লে মনে হতো রূপলি আগুন ধরে গেছে মুখে।
তার চেয়ে আমারটা কোটি গুণ সুন্দর। কিভাবে মানে? কথা শেষ করতে না পেরে সাহায্যের জন্য ফিরল রানা রেবেকার দিকে। কিন্তু হাতের দস্তানা খুলতে এমনই ব্যস্ত সে আর কারো উপস্থিতি সম্পর্কে সচেতন বলে মনে হলো না। বাপের সাথে মেয়ের সম্পর্কটা ঠিক আজ করতে পারল না রানা। বলল স্যার ফেডারিক। এর মেডিকেল টার্ম আরজিরিয়া, মেটাল পয়জনিং। সুইডেনে থাকার সময় দুর্লভ মেটাল নিয়ে নাড়াচাড়া করার সময় দুর্ঘটনাটা ঘটে। পয়জনিংটা হয় কেন বলছি। এক কথায় মেটাল আসলে তোমার শরীরের সিস্টেমের ভেতর জায়গা করে নেয়। যার কথা বলছিলাম সে বেচারা আবার ডাক্তার, সিলভার নাইট্রেট নিয়ে কাজ করতে গিয়ে 12টা বাজায় নিজের। এমন আত্মসচেতন লোক আমি দেখিনি কখনো। স্টকহোমের একই স্যানাটোরিয়ামে ছিলাম আমরা। কেবিনটার দিকে এই প্রথম মনোযোগ দেবার সুযোগ পেল রানা। স্যার ফেডারিকের ব্যক্তিত্ব এবং বৈশিষ্ট্যের সাথে কেবিনটা সাজাবার একটা সম্পর্ক আছে। তা আবিষ্কার করতে হলো না ওকে, সহজেই নজরে পড়লো ব্যাপারটা। একটা দিকের পুরোটা দেয়াল জুড়ে অ্যান্টার্কটিকার রিলিফ ম্যাপ। অত্যন্ত সূক্ষ্মভাবে তিমির হাড় কেটে ম্যাপে বসানো হয়েছে ভূমি চিহ্নিত করার জন্যে। ভূমির উচ্চতা বোঝাবার জন্য হাড়ের গায়ে খাঁজ কাটা হয়েছে। খাঁজগুলো কোথাও 1 ইঞ্চিতে 10-12টা, কোথাও 40-50টা। নিপুণ কারিগরি, স্বীকার করল রানা। ম্যাপের গায়ে জলভাগে জাহাজের মডেলগুলো বসানো। 18 শতকের ব্রিটিশ যুদ্ধ জাহাজ, পালতোলা সিলার থেকে শুরু করে পরবর্তী যুগের নিউ বেডফোর্ড হোয়েলার, তার প্রথম পালতোলা স্টিমার থেকে শুরু করে ইদানিংকালের যান্ত্রিক আইস ব্রেকার, সব রকম জাহাজের নমুনাই ঠাঁই পেয়েছে ম্যাপের উপর। দ্বিতীয় মহাযুদ্ধের সময় HMS স্কট যেখানে বেশিরভাগ সময় অতিবাহিত করেছে, সেই গ্র্যাহাম ল্যান্ডের কাছাকাছি ভিড় করে আছে অধিকাংশ জাহাজ। ডিসেপশন হারবারের কাছাকাছি একটা 2 মাস্তুলওয়ালা জাহাজ দেখল রানা। নামটা পড়ার আগেই বিড়বিড় করে উচ্চারণ করলো, উইলিয়ামস। মেজর জেনারেলের দেয়া ম্যাপটায় দেখেছে ও উইলিয়ামসকে। চোখ কুচকে ম্যাপের দিকে 1 ফুট এগিয়ে যেতেই উজ্জ্বল হয়ে উঠল ওর মুখ। জরাগ্রস্ত বীর্যের গায়ে অতি ক্ষুদ্র অক্ষরগুলো দেখতে পেলেও লেখা আছে উইলিয়ামস। উইলিয়ামসের ক্যাপ্টেন উইলিয়াম স্মিথ 1819 সালে সাউথ শেটল্যান্ড আবিষ্কার করেন। স্মিথ চিলি পর্যন্ত গিয়েছিলেন। ওখানে ছিল ব্রিটিশ নেভাল অফিসার ক্যাপ্টেন শেরিফই প্রথম অনুধাবন করেন যে আটলান্টিক এবং প্যাসিফিক ওশেনের নেভাল পাওয়ারের চাবিকাঠি হলো ড্রেক্স প্যাসেজ। নেপোলিয়নের যুগে এর সত্যতা প্রমাণিত হয়। দ্বিতীয় মহাযুদ্ধের সময়ও এই সত্যের প্রমাণ পাওয়া যায় আরেকবার। ক্যাপ্টেন ওয়েদারবাই এই প্যাসেজ পাহারা দিয়েছিলেন ঝাড়া 2 বছর। ড্রেক্স প্যাসেজের গুরুত্ব ইদানিংকালে আরও বরং বেড়েছে। আরও একটা ব্রিগের মডেল দেখা যাচ্ছে ডিসেপশন হারবারের কাছে। ওটা আমেরিকান হার্সিলিয়ার। ওর ক্যাপ্টেন পি শেফিল্ড কানেকটিকাট থেকে যাত্রা শুরু করেছিলেন কিংবদন্তি স্বর্গীয় দ্বীপ অরোরাস আবিষ্কার করার জন্য। শেফিল্ড ব্যর্থ হন, কিন্তু তার অল্পবয়স্ক সেকেন্ড মেট নাট পামার অ্যান্টার্কটিকা মেনল্যান্ডে প্রথম পা রেখে ইতিহাস সৃষ্টি করে। এই প্রসঙ্গে একজন ব্রিটিশ ক্যাপ্টেনের কথা সঙ্গত কারণেই মনে পড়ে গেল রানার, ক্যাপ্টেন ব্রাঞ্চফিল্ড। পামারের মাত্র কদিন আগে ব্রাঞ্চফিল্ড সর্বপ্রথম অ্যান্টার্কটিকা মেনল্যান্ড দেখার কৃতিত্ব অর্জন করেন। বেশ কিছু চার্টও তৈরি করেছিলেন তিনি। দীর্ঘ পেনিনসুলার চারদিকে আরও অনেক জাহাজ দেখতে পাওয়া যাচ্ছে, একটার এক রকম চেহারা। ভোস্টক এবং মিন্নি এদিকের পানিতে প্রথম রাসান জলযান। তারপর রয়েছে ক্যাপ্টেন কুকের HMS রেজলিউশন। ওয়েস্ট অ্যান্টার্কটিকা উপকূলের সবচেয়ে কাছাকাছি যেতে পেরেছিল জাহাজটা। রয়েছে অ্যাস্ট্রোলাবে এবং জিলি, ফ্রেঞ্চ HMS ইরিবাস এবং টেরর। ব্রিটিশ স্যাকেলটনের এন্ডুরেসকেও চিনতে পারা গেল। বরফের সাথে ধাক্কা খেয়ে করুণ ধ্বংসস্তূপে পরিণত হয়েছে চেহারাটা। আরেকদিকে ওয়েডের শীতে দেখা যাচ্ছে অ্যান্টার্কটিকা মেনল্যান্ডের মস্ত জীব গ্রাহাম ল্যান্ড। সাগরে ভাসছে ব্রিটিশ ক্যাপ্টেন জেমস ওয়েডেলের ছোট্ট জাহাজটা জেন। আজ থেকে প্রায় 200 বছর আগে জেন ছাড়া আর কোনো জাহাজ ওয়েডেল সাগরের অতটা অভ্যন্তরে প্রবেশ করতে পারেনি। মজার ব্যাপারটা মনে পড়ে গেল রানার জেনের দিকে সাগ্রহে চেয়ে থাকতে থাকতে। ওয়েডেল হতভম্ব হয়ে পড়েছিল। আইস কন্টিনেন্টের যত দূর পর্যন্ত দেখতে পাচ্ছিল সে, এক বিন্দু বরফ ছিল না কোথাও। 1000 মাইল এলাকা নিয়ে গরু খোঁজা শুরু করে সে, কিন্তু বরফের দেখা মেলেনি।
ম্যাপে চিহ্নিত করা হয়েছে ওয়েডেলের ঐতিহাসিক যাত্রাপথ। গোটা যাত্রাপথটাই বরফের মধ্যে ঢাকা থাকার কথা, কিন্তু নেই। কারণটা আর কেউ না মানুক, রানা জানে ওয়েডেল বরফ দেখতে পায়নি একটি মাত্র কারণে, অ্যালব্যাট্রস ফুট। এরপর ড্রেকস প্যাসেজ। ম্যাপে স্থান পেয়েছে গোল্ডেন হাইন্ড, স্যার ড্রেকের ফ্ল্যাগশিপ। কেপ হর্ন থেকে ঝড়ের সাথে যুদ্ধ করতে করতে এগোচ্ছে। স্যার ড্রেকের একটা ক্ষুদ্র মূর্তি শোভা পাচ্ছে ম্যাপের গায়ে। ঝট করে মুখ তুলে দেখে নিল রানা স্যার ফ্রেডারিককে। শারীরিক কাঠামোর দিক থেকে মিল আছে দুই স্যারের। বসো, জীবিত স্যার বলল। রানা লক্ষ্য করলো দ্রুত কথা বলতে অসুবিধা হয় লোকটার। এরকম ম্যাপ আর কোথাও দেখবে না তুমি। সে যাক, অতগুলো জাহাজ চড়ে ঘুরে এলে ভেজা ভেজা লাগছে শরীরটা, ঠিক? রেবেকা, গেট হিম এ ড্রিঙ্ক। তা বোট সহ ছো মেরে তুলে এনেছ রানাকে তুমি, কেমন? ড্রিঙ্ক ক্যাবিনেটের সামনে গিয়ে দাঁড়ালো রেবেকা। রানার বিশ্বাস ভাগ্যই রক্ষা করেছে আমাদের সবাইকে। ওদের সাথে একটা আশ্চর্য পাখি ছিল। সারা পৃথিবীতে একমাত্র নাইটিঙ্গেলই নাকি এই পাখির দেখা পাওয়া যায়, সেটা নাকি সুলক্ষণা। প্রতিবাদ করলো রানা। গলহার্ডির বক্তব্যটা তোমাকে বোঝাতে চেয়েছিলাম, আমার নিজের কথা ছিল না ওটা। উদ্ধার কর্মটা নিখুঁত জাজমেন্টেরই ফল। বোটটার সহ উদ্ধার পেয়েছি আমরা, এতে আমি খুশি। আমার ইনস্ট্রুমেন্ট এবং কাগজপত্র সবই হারাতে হতো তা না হলে। চোখের দৃষ্টি ধারালো হয়ে উঠল স্যার ফ্রেডারিকের। রক্ষা পেয়েছে তো সব? পেয়েছে, বলল রানা। বইয়ের নিচে নিরাপদ কুঠুরিতে আছে। ট্রেনিয়ে সামনে এসে দাঁড়ালো রেবেকা। দাঁড়াবার ভঙ্গিটার মধ্যে এমন একটা কিছু রয়েছে, চমকে তার মুখের দিকে তাকালো রানা। স্যার ফ্রেডারিক এবং ওর মাঝখানে একটা বাধার প্রাচীর। রেবেকা এই মুহূর্তে বাধাটা যেন ইচ্ছাকৃতভাবে তৈরি করলো সে। চোখ তুলতে রানা দেখলো রেবেকার মুখের রেখাগুলো একটা জেদের ছাপ। সেই নির্নিমেষ দৃষ্টিতে দেখছে রানাকে। রানার বাপের কাছ থেকে তফাতে নিজের পক্ষপুটে সরিয়ে আনার একটা উদ্দেশ্য রয়েছে যেন তার মধ্যে। মুহূর্তে বদলে গেল মুখের চেহারা। দু চোখের দৃষ্টিতে বিষণ্ণতা, মুখের ভাঁজে ভাঁজে বিষাদ ফুটে উঠল। রানাকে যেন নিষেধ করছে সে, বলো না বাবাকে। দুলছে, সেই থেকে ঝাঁকুনি খাচ্ছে ফ্যাক্টরি শিপ। নোঙরগুলো এখন টেনে রেখেছে প্রকাণ্ড জাহাজটাকে। পাখিটা সত্যি অদ্ভুত, মৃদু কণ্ঠে বলল রেবেকা রানার হাতে একটা গ্লাস তুলে দিয়ে। প্রথমে বিরক্ত হয়েছিলাম দেখে। মজার ব্যাপার হলো, না না, আসলে মজার নয়, শোচনীয় বলা উচিত। ডানা নেই ওর, কোথায় যেন একটা মিল আছে ওর সাথে। কথাটা শেষ করার আগের মুহূর্তে নিজেকে সামলে নিল সে। রানা বুঝলো নিজের সাথে মিল করার কথা বলতে যাচ্ছিল রেবেকা। আমার বিশ্বাস পাখিটা গান গাইতে পারে না, তা সম্ভব নয়। ওটাকে দেখে কেন জানি না আমার মনে হয়েছে, আমি ঠিক বুঝিয়ে বলতে পারবো না, ওর একাকিত্ব এবং বিষণ্ণতার মধ্যে কি যেন একটা মেসেজ আছে। কি বলতে চাইছে পরিষ্কার ধরতে পারলো না রানা। গলহার্ডিকে জিজ্ঞেস করলে সে হয়তো ব্যাখ্যা করে বুঝিয়ে দিতে পারবে ব্যাপারটা। বলল, আমি বোটের কাছে ফিরে যাচ্ছি। মাথা দোলালো স্যার ফ্রেডারিক। সুইচ বোর্ডের একটা বোতাম চেপে ধরল সে। সাথে সাথে একজন নাবিক ঢুকলো কেবিনে। নরওয়ের ভাষায় নির্দেশ পেয়ে দ্রুত বেরিয়ে গেল লোকটা। স্বভাবের দিক থেকে স্যার ফ্রেডারিককে অস্থির বলে মনে হলো রানার। লোকটার সকল আচরণের মধ্যে কেন যেন ব্যগ্রতা খুব বেশি। কাঁধের উপরের বাল্বটা অফ করলো সে বোতামে চাপ দিয়ে। সাথে সাথে সিলিংয়ের বাল্ব জ্বেলে দিল। ডেস্কের উপর একটা চার্ট মেলা রয়েছে। হোয়েল বোনের তৈরি জুতো ছুচালো স্টিক পরে রয়েছে চার্টের উপর। সিলিংয়ের নিচেই সিল মাছের চারটে মাথা পরস্পরের গা ঘেঁষে ঝুলছে। ঝাড়বাতিটা মাথাগুলোর সাথে কায়দা করে আটকানো। স্যার ফ্রেডারিকের চেহারাটা দামি কাঠের তৈরি, সিল মাছেরই চামড়া দিয়ে মোড়া। গলহার্ডির সাথে কেবিনে ঢুকলো পিরো। গানার, ক্যাপ্টেন ছোকরারা আসছে কতক্ষণে, জানতে চাইল স্যার ফ্রেডারিক। সাউথ জর্জিয়া থেকে 1 মাসের দীর্ঘ যাত্রাপথ অতিক্রম করতে হলেও এরা যথাসময়ে মিলিত হবার যোগ্যতা রাখে। লেকচার দেবার ভঙ্গিতে বলল জার্মান। বিরতি নেবার সময় দাঁত বেরিয়ে পড়ল ওর। নির্দিষ্ট সময়ে সবাইকে জানিয়ে দেওয়া হয়েছে। দ্রুত কিন্তু দৃঢ় পদক্ষেপে ড্রিঙ্ক কেবিনের সামনে গিয়ে দাঁড়ালো স্যার ফ্রেডারিক। রেবেকা চেয়ে আছে বাবার পিছন দিকে। দৃষ্টির ভাষাটা ধরতে না পারলেও মুখের চেহারায় খুশি খুশি ভাবের একান্ত অভাব রয়েছে, লক্ষ্য করল রানা।
হঠাৎ তীব্র একটা ঝাঁকুনি, তাল সামলাবার জন্যে হাতের কাছে যে যা পেল আঁকড়ে ধরল। ফ্যাক্টরি শিপকে কাত করে দেবার উপক্রম করেছে নতুন একটা শক্তিশালী দমকা বাতাস। এক হাত দিয়ে ডেস্কের কিনারা ধরে ফেলে ঘাড় ফেরাতেই রানা দেখল রেবেকা পাক খেয়ে পড়ে যাচ্ছে। গ্লাসটা ফেলে দিয়ে ডান হাত বাড়িয়ে কোমরটা পেঁচিয়ে নিল, ওর টেনে আনলো নিজের গায়ের উপর। ওর পাঁজরের সাথে লেপ্টে রইল রেবেকা, মুখ আর মাথাটা কাঁধের উপর তুলে দিয়ে। স্যার ফেডারিক হেসে উঠল 5 গজ দূর থেকে, ঘাড় ফিরিয়ে নয়, আয়নায় ওদেরকে দেখতে পাচ্ছে স্যার ফেডারিক। রেবেকা মৃদু কণ্ঠে ধন্যবাদ জানালো, সরে গেল রানাকে ছেড়ে দিয়ে। ক্ষীণ একটা হাসি বা খুশির ভাব লক্ষ্য করলো রানা ওর মুখে। সেখানে লালিমার পরিমাণ আগের চেয়ে বেশি কিনা পরখ করে দেখার সুযোগ পেল না ও। রেবেকা তাড়াতাড়ি ড্রিঙ্ক ক্যাবিনেটের দিকে মুখ ঘুরিয়ে নিয়ে হাঁটা ধরেছে। স্যার ফেডারিক ফিরে আসছে ডেস্কে। ঝাঁকুনিটা এখনও রয়েছে পুরো মাত্রায়, কিন্তু সবাই এখন সচেতন বলে দাঁড়িয়ে থাকতে বিশেষ অসুবিধা হচ্ছে না কারো। আর খানিক দেরি হলে এই তোড়ের মুখেই পড়তে হতো, বলল রানা। তাতে কি, 5 গজ দূর থেকে বলল রেবেকা, যোগ্য বোটম্যানের হাতে ছিলে তুমি। গলহার্ডি, গ্লাস ইত্যাদি হাতে নিয়ে চেয়ারে বসলো স্যার ফেডারিক। গলহার্ডি এসবের ঊর্ধ্বে তখন। বাইরের সমুদ্রে সম্ভবত সবচেয়ে উঁচু ঢেউটার মাথায় কাল্পনিক বোটটাকে সামলাবার চেষ্টা করছে সে। গলহার্ডি স্যার ফেডারিক একটা গ্লাস বাড়িয়ে ধরে আমন্ত্রণ জানাচ্ছে। চেয়ে আছে সিলিংয়ের ঝাড়বাতিটার দিকে, সেদিকেই চেয়ে রইল সে। আগে থেকেই তাকে লক্ষ্য করেছিল রানা, তাই বুঝতে পারল না গলহার্ডি না তাকিয়েও জানলো কিভাবে যে স্যার ফেডারিক গ্লাস অফার করছে। দুঃখিত স্যার, আমি নিজের জন্য অ্যালকোহলের বিরোধী। উত্তরটা যেন আগে থেকেই আঁচ করতে পেরেছিল স্যার ফেডারিক। কাজ ঝাঁকালো সে। রেবেকা রানার দিকে এগিয়ে আসছে আর একটা গ্লাস নিয়ে। মেয়ের দিকে হাত বাড়িয়ে রানার গ্লাসটা নিল সে। কেপ থেকে এইমাত্র এলাম, সেলার ভর্তি করে এনেছি ওখানকার ন্যাশনাল ড্রিঙ্ক। ওয়াটার ইন ইওর ব্র্যান্ডি? সামান্য, বলল রানা। হঠাৎ ওর খেয়াল হলো রেবেকার দিকে ঘন ঘন আর চোখে তাকাচ্ছে ও। মেয়েটার মধ্যে কি যেন একটা আছে যা ওর মনোযোগ কেড়ে নিচ্ছে বারবার। আগের চেয়ে অনেক স্বাভাবিক লাগছে এখন রেবেকাকে। মৃদু একটা হাসির পাতলা আবরণ লেপ্টে আছে মুখে। ওয়েদার বাই, স্যার ফেডারিক রানার গ্লাসে পানি মেশাতে বলল। জন ওয়েদার বাইয়ের কথা বলছি। কেমন দেখলে ভদ্রলোককে? সবই জানো, ভাবল রানা, কিন্তু আসল উদ্দেশ্যটা কি? প্রশ্ন করে ব্যাখ্যা দাবি করার সময় হয়েছে, কিন্তু তার চেয়ে বরং ভালো মনে হচ্ছে অপেক্ষা করে দেখা যাক নিজ থেকে কতক্ষণে কি বলে। দ্বিতীয়বার দেখা হয়নি আমার সাথে, বলল রানা। অ্যাপয়েন্টমেন্ট ছিল বাড়িতে, পৌঁছে শুনি মারা গেছেন। ঘণ্টাখানেক কথা হয়েছিল প্রথমবার। পাগলাটে স্বভাব। হাতের গ্লাস রানার দিকে বাড়িয়ে ধরল স্যার ফেডারিক। যুগ যুগ ধরে ওয়েদার বাইরা সাউথ কন্টিনেন্ট চষে বেরিয়েছে। আর কোনো প্রাইভেট ফার্ম এতটা সময়, পরিশ্রম এবং টাকা খরচ করেনি এদিকে। ইতিহাসে ওরা অমর হয়ে থাকবে। কিন্তু আমি ভাবি অন্য কথা। কিসের মোহে এদিকে এতটা ঝুঁকেছিল ওরা? ম্যাপের দিকে আঙুল তুলল সে। ওই দেখো, মডেল শিপ SPRGHTLY। স্পাইরলটি ছিল ওদের প্রথম ফেভারিট শিপ। আরও একটা ছিল, বলল রানা কথা প্রসঙ্গে। একটার কথা উঠলে আরেকটার কথা বাদ দেওয়া যায় না। স্প্রাইটলি এবং লাইভলি। হ্যাঁ, বাপ নয় মেয়ে সায় দিল। সেকালে ওদের খুঁজলেই পাওয়া যেত ড্রেক প্যাসেজ এবং বভেটের মাঝখানে। গ্লাসে চুমুক দিয়ে রেবেকার আগেই শব্দ দুটো উচ্চারণ করলো রানা। স্যার ফেডারিক মেয়ের হাতে তুলে দিল একটা গ্লাস ডেস্ক থেকে। এরপর সে তুলে নিল সুন্দর দেখতে একটা ফোলাফাপা আকৃতির বোতল। বোতলটা কাত করে নাড়া দিয়ে বের করলো ভিতর থেকে দুটো ভঙ্গুর দর্শন ছোট ছোট শলাকা। একটা কাঠি আঙুলের চাপ দিয়ে মুড়মুড় করে গুঁড়ো করলো সে। রাখলো ছোট্ট একটা কফি স্পুনে। চামচ সহ গুঁড়োটুকু ফেললো একটা গ্লাসে, তাতে আইস ওয়াটার ঢাললো বেশ খানিকটা। ডেস্ক থেকে তুলে নিল একটা মেটাল ট্যাঙ্কার্ড, রাখলো গ্লাসটার পাশে। এরপর ট্যাঙ্কার্ডে ব্রান্ডি ঢেলে তাতে আগুন ধরিয়ে দিল ম্যাচের কাঠি জেলে। নীল ধোঁয়া বেরিয়ে এলো ট্যাঙ্কার্ডের ভিতর থেকে হু হু করে। ফু দিয়ে ধোঁয়া সরিয়ে মুখের সামনে তুললো গ্লাসটা। দ্রুত চুমুক দিল আইস ওয়াটারে। তারপর তুলে নিল ট্যাঙ্কার্ডটা, পান করলো গরম ব্র্যান্ডি। হাসিটা চেপে রাখার কোনো চেষ্টাই করলো না রানা। এদিকে সব ব্যাপারেই অল্প বিস্তর জানি আমি।
কিন্তু এরকম ড্রিঙ্কের কথা শুনিনি আগে। আমি একজন বিশেষজ্ঞ খুঁজছি যে এই ড্রিঙ্কটার নতুন নামকরণ করতে পারবে, বলল স্যার ফেডারিক হাসতে হাসতে। নামটার সাথে অবশ্যই অ্যান্টার্কটিকার সামঞ্জস্য থাকতে হবে। আসলে ইরিবাস এবং প্রেরর, বাধা দিয়ে বলল রানা। রস সির দুটো আগ্নেয়চূড়া বরফের মাঝখানে দাঁড়িয়ে আগুন এবং ধোঁয়া উদ্গীরণ করছে। অট্ট হাসিতে ফেটে পড়ল স্যার ফেডারিক। হাসি থামতে রানার বুকের দিকে আঙুল তুলে বলল, ইউ আর এ জিনিয়াস, গুড অ্যান্ড এ ভেরি ব্রিলিয়ান্ট বয়। গুয়ারানা অ্যান্ড বুকানিয়ার ব্র্যান্ডির চেয়ে তাৎপর্যপূর্ণ নাম কল্পনাও করতে পারি না। ইরিবাস অ্যান্ড টেরর ইট শ্যাল বি। পিরো ট্রে থেকে তার গ্লাস নিয়ে মৃদু মৃদু চুমুক দিচ্ছে, মুচকি মুচকি হাসছে সে, আর তাকাচ্ছে রানার দিকে প্রত্যাশাপূর্ণ দৃষ্টিতে। স্যারের আচার আচরণ কথাবার্তায় রানা মুগ্ধ কিনা জানতে চাইছে সে বিশেষভাবে। গলহার্ডি আবার হারিয়ে ফেলেছে নিজেকে বাইরের ঝড়ঝাপটায়। আচার আচরণে পাইরেটদের অনুকরণ করাটা ড্যাডির একটা স্বভাব, বলল রেবেকা। ফ্লেমিং ব্র্যান্ডি, স্প্যানিশ মেনে বলে বুকানিয়ার ব্র্যান্ডি, মর্গ্যান পান করত। বাপকা বেটি শূন্যস্থান পূরণ করছে সাবলীলভাবে, ভাবছে রানা। কিন্তু সত্যিই কি বাপ অন্তঃপ্রাণ রেবেকা? এই দুর্যোগে কেউ কপ্টার নিয়ে সাউদার্ন ওশেনের উপরে চক্কর মারে কাউকে খোঁজার জন্য শুধু বাবার হুকুমে? বিশ্বাস করতে কষ্ট হয়। অপরদিকে সাউদার্ন ওশেন সম্পর্কে জ্ঞানের দিক থেকে বাপের চেয়ে কম যায় না কোনো অংশে। ওয়েদারবাইদের সম্পর্কে তথ্য সমৃদ্ধ বই সব লাইব্রেরিতে পাওয়া যায় না। গুয়ারানা, ওটাও কি স্প্যানিশ মেন থেকে আমদানি? ব্যাংকের সুরটুকু চাপা থাকলো না। তা ঠিক নয়, তবে স্প্যানিশ মেনের কাছাকাছি ওটা তৈরি হয়, বলল রেবেকা। বলিভিয়ায় এটাকে বলা হয় সাদা পানি। আমাজনের কাছে সাপের মতো দেখতে এক ধরনের পরগাছা জন্মায়, সেগুলোকে শুকিয়ে গুঁড়ো করে মণ্ড তৈরি করা হয়। সেই মণ্ড থেকে হয় কাঠিগুলো, যে কোনো কফির চেয়ে 3 গুণ বেশি কড়া। মেয়ে থামতে ড্যাডি খেই ধরল। ওয়ান্ডারফুল স্টেমুল্যান্ট। ঝিমুনি ভাব একেবারেই আসে না, মাথাটা থাকে পরিষ্কার। অ্যালকোহলের বাজে লক্ষণগুলো সম্পূর্ণ অনুপস্থিত। ক্রিয়াটা বড় অদ্ভুত। এভরিথিং ইজ ব্রাইটার, বেটার, বিগার। ব্রাইটার যোগ বেটার যোগ বিগার, যোগফল স্যার ফেডারিক, ভাবল রানা। ওয়াল্টার ক্যাচারদেরকে অ্যাঙ্করেজে নিয়ে আসতে চায়, বলল পিরো। ওয়াল্টার আবার কি, ভাবছে রানা। ফ্যাক্টরি শিপে যা কিছু ঘটছে সবই যেন ওকে কেন্দ্র করে। কেন? কি চায় স্যার ফেডারিক? ক্যাচারদেরই বা কি ভূমিকা? হোয়েল হান্টিং গ্রাউন্ড থেকে ট্রিস্টান অনেক দূরে। হঠাৎ করে যেন চোখ খুলে গেল রানার। গোটা সেট আপটাই ভুয়া নয় তো? পোর্ট হোলের কাছে কখন গিয়ে দাঁড়িয়েছে গলহার্ডি লক্ষ্য করেনি রানা। হঠাৎ সে ঘুরে দাঁড়ালো, একে একে তাকালো সকলের দিকে, স্পষ্ট গলায় বলল, জীবনে কখনো শুনিনি ক্যাচাররা ট্রিস্টানে মিলিত হয়েছে। আমার ইচ্ছা। স্যার ফেডারিক দৃঢ়তার সাথে আত্মরক্ষার ভূমিকা নিল। সাউদার্ন ওশেনের যেখানে খুশি স্থান নির্বাচন করতে পারি আমি। সাউথ জর্জিয়ার টাফেস্ট স্কিপাররা এত দূরত্ব পেরিয়ে ফ্যাক্টরি শিপ বা তার মালিকের রূপ দেখতে আসছে না। এর মধ্যে রহস্য আছে। কি সেটা? পিরো, স্যার ফেডারিক গলহার্ডির কথা কানে তুলল না। যাও, সিগন্যাল দাও ওয়াল্টারকে। ওরা কখন পৌঁছবে ডেফিনিট সময়টা জানতে চাই আমি। কুইক। লোকটার চড়া গলা আর উত্তেজিত দৃঢ় ভাবভঙ্গি কেবিনের পরিবেশটা ভারী করে তুলল। রানা ভাবছে, কিসের আলামত এসব? প্রচণ্ড বাতাসের দাপট চারদিকে। এই দুর্যোগে কিসের এত জরুরি ব্যস্ততা? প্ল্যাঙ্কটন রানার দিকে তীক্ষ্ণ দৃষ্টি রেখে হুকুমের সুরে জানতে চাইল কোটিপতি সুপ্রিম শোম্যান। প্ল্যাঙ্কটন সম্পর্কে যা জানো বলো আমাকে রানা। সংবিত ফিরে পেয়ে ভাবল রানা, এতক্ষণ লক্ষ্য করছিল লোকটা আমাকে। একটা কথা আপনার জানা নেই স্যার ফেডারিক, বলল রানা। সাউদার্ন ওশেনে মাত্র অল্প কদিন হলো এসেছি আমি, কিন্তু ইতিমধ্যেই প্রচুর জনপ্রিয়তা অর্জন করেছি। সাউদার্ন ওশেনের পানিতে যারা বসবাস করে তারা সবাই মিষ্টি সুরে গান গায় আমাকে লক্ষ্য করে। মুখের পিউটার স্ক্রিন কুঁচকে উঠল স্যার ফেডারিকের। অপমানটা গায়ে লেগেছে বুঝতে পেরে তৃপ্তি বোধ করল রানা। কিন্তু বহুত ঘাটের জল খাওয়া লোক, চোখের দৃষ্টি দেখে বোঝার উপায় নেই কিছু।
উত্তর একটা কড়াই দিত, কিন্তু বাধা দিল নরওয়েইয়ান। বোর্ড থেকে ইনস্ট্রুমেন্ট ও চার্টের অয়েল স্কিন ব্যাগটা নিয়ে এসেছে সে। ডেস্কে সেটা রেখে বিদায় না নেওয়া পর্যন্ত মুখ খুলল না স্যার ফেডারিক। প্ল্যাঙ্কটনরা ভিড় করে থাকে মানুষেরই মতো, বলল সে। তারা যেখানেই থাকুক নির্দিষ্ট একটা সীমার মধ্যে থাকে, যেখানেই যাক দল বেঁধে যায়। প্ল্যাঙ্কটন তোমার কানে কানে গান গায় মিষ্টি সুরে, দিস ইজ এ গুড নিউজ ফর মি, রানা। কিন্তু তুমি কি জানো যে ওদের উপস্থিতি বিশেষ একটা দিক নির্দেশ করে? স্যার ফেডারিক অ্যালব্যাট্রস ফুটের কথা বলছে বুঝতে পেরে বিস্ময় বোধ করলো রানা। গলহার্ডি কথাটা বলেনি, রয়্যাল সোসাইটির কাছ থেকেও তথ্যটা পাবার নয় তার। দেখুন, বলল রানা, রয়্যাল সোসাইটি আমাকে স্কলারশিপ দিয়ে পাঠিয়েছে বড়সড় একটা অপরিচিত স্রোত সম্পর্কে ইনভেস্টিগেট করার জন্য। অ্যালব্যাট্রস ফুড সম্পর্কে একটা সাধারণ ধারণা দেবার চেষ্টা করলো রানা, কিন্তু এর কোনো কমার্শিয়াল বা মিলিটারি সম্ভাবনা বা তাৎপর্য নেই। রিংয়ের মধ্যে কর্নার থেকে একজন বক্সার এগিয়ে আসার সময় তাকে যেরকম সতর্ক দেখায়, ঠিক সেই রকম সতর্ক বলে মনে হলো রানার স্যার ফেডারিককে। অ্যালব্যাট্রস ফুড, হোয়াট এ নেম! পেয়েছো নাকি রানা? হ্যাঁ, বলল গলহার্ডি, কারেন্টটা আবিষ্কার করেছে মাসুদ রানা। আবিষ্কৃত হতে যাচ্ছিল বলা উচিত, বলল রানা। যেসব প্রমাণ পেতে চাই তা পাচ্ছিলাম, এমন সময় ঝড়টা এলো। তবু আমার ধারণা প্রথম শাখাটা আমরা আবিষ্কার করতে পেরেছি। প্রথম শাখা? স্যার ফেডারিক প্রতিধ্বনি তুলল। কি বলতে চাও তুমি? মেজর জেনারেল রাহাত খানের নিজস্ব থিওরি, অ্যালব্যাট্রস ফুটের দুটো স্রোত বভেটের কাছে মিলিত হয়, ব্যাখ্যা করল রানা। আলোচনায় যোগ দিল না রেবেকা। ম্যাপের সামনে দাঁড়িয়ে আপন মনে কি যেন খুঁজছে সে। বাঁ হাতের তালুতে ডান হাত দিয়ে সশব্দে ঘুষি মারল স্যার ফেডারিক। প্ল্যাঙ্কটন, কারেন্ট, দুটো একসাথে করলে মাই গড, কি অদ্ভুত যোগফল দাঁড়িয়ে যাচ্ছে। পোর্টহোলের কাছেই ফিরে গেল গলহার্ডি। এ ধরনের পেঁচালো কথাবার্তা তার বোধবুদ্ধির বাইরে। রানা নিজেও স্যার ফেডারিকের কথার তাৎপর্য বুঝতে পারেনি। ইট হ্যাজ নো সিগনিফিক্যান্স, শুরু করলো রানা, কিন্তু ওকে বাধা দিল স্যার ফেডারিক। দ্বিতীয় প্রংটা আবিষ্কার করতে চাও রানা? স্যার ফেডারিকের দাঁতে দাঁতে বাড়ি খাচ্ছে, এমনই উত্তেজিত সে। অ্যালব্যাট্রস ফুটের দ্বিতীয় ধারার কথা বলছি আমি। চাও আবিষ্কার করতে? তুমি চাইলেই পারো। ফ্রি রাইড ইন দিস শিপ, তোমাকে আমি বভেটে নিয়ে যাব। উত্তরের জন্য অপেক্ষা না করে বলে চলল সে। ক্রিল, মাই গড, ক্রিল! ক্রিল! স্যার ফেডারিকের চিৎকারের মাঝখানে অস্ফুট শোনালো রানার বিস্মিত কণ্ঠস্বর। তিমির খাদ্য ওটা, প্রধান প্রধান খাদ্য, স্যার ফেডারিক বলল। তুমি বলেছ একটা কারেন্ট আসে, তার সাথে আসে প্ল্যাঙ্কটন। সংখ্যায় তারা কত? লক্ষ, কোটি কোটি, তারপর আরও লক্ষ কোটি কোটি। ছোট শ্রিম্পের মতো দেখতে সেলফিশ। আমরা যাকে ক্রিল বলি তার খাবার এই প্ল্যাঙ্কটন। ফুড ফর এভরি লিভিং থিং ইন সাউদার্ন ওশান। তাতে কি? তিমির পেট কাটার সময় দেখেছি আমি, বলল রানা। চা গাছের পাতার মতো অসংখ্য ক্রিল বেরিয়ে আসে। কিন্তু এর সাথে অ্যালব্যাট্রস ফুটের বিশেষ সম্পর্কটা কি? প্ল্যাঙ্কটনের উপর নির্ভর করেই কি বেঁচে থাকে না ক্রিল? স্যার ফেডারিক উত্তেজিত হয়ে উঠল ফের। প্রাণী মাত্রই বাচ্চা কাচ্চা দেয়, বাচ্চাদের খাবার লাগেই। লাইফ গিভিং কারেন্টটা মিলিত হয় বভেটের কাছে। চোখের সামনে জন ওয়েদারবাই এসে দাঁড়ালেন। এক হাতে বাঁ দিকের বুক চেপে ধরেছেন, আরেক হাতে সোনালি হাতলওয়ালা ওয়াকিং স্টিক। 6 ফুটের উপর লম্বা লোকটাকে শেষ বয়স 5 ফুটেরও নিচে টেনে নামিয়ে এনেছে। ধবধবে সাদা চুল মাথায়, এমনভাবে পিছন দিকে ঢেউ খেলানো যে মনে হয় তীব্র বাতাসে উঠছে। বভেটের ইতিহাস শোনাচ্ছেন তিনি রানাকে। ওয়েদারবাইদের যাবতীয় গল্প এবং জল্পনা কল্পনা এই বভেটকে কেন্দ্র করেই। রানা, একজন ফ্রেঞ্চ ভদ্রলোক আবিষ্কার করেছেন, কিন্তু ওই পর্যন্তই। পরে আর বভেটকে খুঁজে পাওয়া যায়নি। উন্মত্ত সাগরের কোথায় সে লুকিয়ে আছে 100 বছর ধরে খোঁজাখুঁজির পরও কেউ তা জানতে পারেনি। এরপর সন্ধান মেলে বভেটের। আমেরিকান সিলিং ক্যাপ্টেন বেঞ্জামিন মোরেল রি ডিসকভার করেন বভেট। বভেটের বিপদসংকুল তীরে নোঙর ফেলতেও সমর্থ হয় সে। এরপর জানা মতে আরও 5 বার দেখা পাওয়া যায় বভেটের। 1825 সালে আমাদের একজন ওয়েদারবাই, বিগ জন ওয়েদারবাই, ক্যাপ্টেন নরিসকে পাঠায় বভেটের পজিশন জানার জন্যে।
নরিস বফেটের কাছে কি আবিষ্কার করেছিল তা আজও সাগরের রহস্যগুলোর মধ্যে অন্যতম হয়ে আছে। শুনেছি ঝড়ের রাতে ওল্ড জন ওয়েদারবাই টেমসের তীরে দাঁড়িয়ে পাগলের মতো ক্যাপ্টেন নরিসকে সমুদ্রের তলা থেকে উঠে আসতে আহ্বান জানাতেন। অনুরোধ করতেন বফেটের কাছে কি সে দেখেছে তা পৃথিবীর মানুষকে জানাবার জন্যে। ভূত দেখছো নাকি? রেবেকার কথায় সংবিত ফিরে পেল রানা। অপ্রতিভ দেখালো ওকে। হ্যাঁ, বলল, মানুষ মরে ভূত হয়, আইল্যান্ড হারিয়ে গিয়ে ভূত হয়। স্যার ফ্রেডারিক চুরুত ধরাচ্ছে, কিন্তু চেয়ে আছে ওর দিকে। ক্রিল এবং হোয়েল সম্পর্কে যা বললেন বুঝিনি আমি। বভেট সম্পর্কে আপনার অফার সত্যিই লোভনীয়, ওদিকে যাবার সুযোগ পাওয়া ভাগ্য ছাড়া আর কি। কিন্তু স্যার ফ্রেডারিক, একটা ব্যাপার এখনই পরিষ্কার হয়ে যাওয়া দরকার। ছোট্ট একটা প্রশ্ন, আমাকে খুঁজতে আপনি ট্রিস্টানে এসেছেন কেন? আমি জানি একমাত্র আমাকে খুঁজে বের করতেই এসেছেন আপনি। সময় আপনার কাছে নগদ টাকা। কি চান আপনি আমার কাছ থেকে? আমাকে তুমি মডার্ন বিজনেস পাইরেটদের একজন বলে মনে করতে পারো, স্যার ফ্রেডারিক বলল। সোনা দিয়ে বাঁধানো দুটো দাঁত বেরিয়ে পড়ল তার। তাছাড়া হোক উদ্ভট, মহৎ উচ্চাভিলাষ আমার মধ্যেও আছে। উত্তরটা এড়িয়ে যাচ্ছে, বুঝতে পারল রানা। আমি পরিষ্কার উত্তর চেয়েছি আপনার কাছ থেকে, স্যার ফ্রেডারিক। কঠিন হয়ে গেল গলার স্বরটা। বলছি, শোনো তাহলে, বলল স্যার ফ্রেডারিক। অ্যাডমিরাল এবং রয়্যাল সোসাইটির বক্তব্য কোট করছি আমি। লাস ক্রিস্টেনসেনের পর অ্যান্টার্কটিকার সবচেয়ে বিচক্ষণ এবং অভিজ্ঞ সেইলর বলতে আমরা জন ওয়েদারবাইকে বুঝি। স্যার ফ্রেডারিক চুরুটের ধোঁয়া ফু দিয়ে উড়িয়ে দিল মুখের সামনে থেকে। ক্যাপ্টেন জন ওয়েদারবাইয়ের বিশিষ্ট বন্ধু ছিলেন মেজর জেনারেল রাহাত খান। অ্যান্টার্কটিকা সম্পর্কে এই দুজনের অভিজ্ঞতা, জ্ঞান, ধ্যান ধারণা মহামূল্যবান বলে মনে করি আমি। এইসবের সবটুকু তারা দান করেছেন তোমাকে। তোমার কাছ থেকে সেগুলো পেতে চাই আমি, রানা। এই কারেন্ট সম্পর্কে তোমাকে জ্ঞানের ভাগিদার হতে চাই আমি। আমি চাই তোমার অসম সাহসকে, তোমার আবিষ্কারের স্পৃহাকে, অ্যাডভেঞ্চার ও বিজয়কে কাজে লাগাতে। বাজে কথা, বিরক্তির সাথে বক্তব্যটা প্রত্যাখ্যান করলো রানা। অভিজ্ঞতা, জ্ঞান সাউদার্ন জর্জিয়ার যে কোনো হোয়েলারের কাছ থেকে কেনা যায় এসব। তাদেরকে আপনি ডেকেও পাঠিয়েছেন। দরজাটা বন্ধ করো রেবেকা, বলল স্যার ফ্রেডারিক। তালায় চাবি লাগাও। উত্তেজনায় শির দ্বারা খাড়া করে বসেছে। ফিসফিস করে অতি গোপনীয় বিষয়ে আলাপের ভঙ্গিতে বলল আবার, কি জানো তুমি রানা? ব্লু হোয়েল সম্পর্কে কি জানো তুমি? কতটুকু জানো? সবচেয়ে লাভজনক শিকার। বিরক্তি চেপে রেখে বলল রানা। এক একটার ওজন প্রায় 150 টন, 100 ফিটের চেয়ে কিছু বেশি লম্বা। দ্রুত কথা বলা কষ্টকর হলেও সব কথাই স্যার ফ্রেডারিক দ্রুততার সাথে বলতে চায়। শব্দগুলো বেরোয় সাথে খুব বেশি বাতাস নিয়ে, ভোতা শোনায় কানে। শয়ে শয়ে, হাজারে হাজারে শিকার করা হয়েছে ব্লু হোয়েল, আজও হচ্ছে। কিন্তু নীলতিমি বাচ্চা প্রসব করে কোথায়, কেউ কি জানে? লার্স খ্রিস্টেনসেনের অধীনে 50 বছর ধরে নরওয়েইনারা খুঁজছে ব্রিডিং গ্রাউন্ডটা। তারা পায়নি, কেউ পায়নি। কোথায় রানা, জানো তুমি নীলতিমি কোথায় বাচ্চা প্রসব করে? কেউ কি জানে? এর সাথে আমার সম্পর্ক কোথায়, জানতে চাইল রানা। আমি ওদের জন্মদাতা নই, ওদের সম্পর্কে আমার কোনো আগ্রহও নেই, নীল হোক বা সবুজ। রানার কথা গায়েই মাখল না স্যার ফ্রেডারিক। নিজের কথা শেষ করে বুধ হয়েছিল সে নিজের ব্যাকুলতার মধ্যে। সুপ্রাচীন হোয়েলিং বিজনেসের মোড় ঘুরিয়ে দিয়েছিল হারপুন গান, আর একটা অ্যাবাউট টার্ন ধরনের মোড় ঘুরিয়ে দেবে ব্লু হোয়েলের ব্রিডিং গ্রাউন্ডের আবিষ্কার। মোড়টা আমি। নিজের বুকে আঙুল রেখে চেয়ার ছেড়ে উঠে দাঁড়ালো স্যার ফ্রেডারিক। আমি স্যার ফ্রেডারিক শাউল ঘোরাবো। রানা, তুমি জানো না, নিজের অজান্তে খানিক আগে তুমিই আমাকে বলে দিয়েছো ব্লু হোয়েলের ব্রিডিং গ্রাউন্ড কোথায়। বেতস পাতার মতো কাঁপছে লোকটা। চেয়ে রইল রানা তার দিকে ঝাড়া 5 সেকেন্ড। আমি হোয়েলের কথা তুলিনি আমি। আর ব্রিডিং গ্রাউন্ডের কথা জানি নাকি যে বফেটের দক্ষিণে অ্যালব্যাট্রস ফুটের দুটো প্রং যেখানে মিলিত হয় সেই জায়গাটাই ব্লু হোয়েলের ব্রিডিং গ্রাউন্ড। রানা, না চাইতেই কয়েক কোটি পাউন্ড তুমি আমার পকেটে ভরে দিয়েছ। এখনো ঠিক বুঝতে পারছি না আমি। ঠিক বিরক্ত নয়, অসহায় দেখাচ্ছে রানাকে।
অ্যালবাট্রস ফুড, চেঁচিয়ে উঠল স্যার ফেডারিক। দেখতে পাচ্ছ না, প্ল্যাঙ্কটন মানেই ক্রিল, আর ক্রিল মানেই ফুড, ফুড ফর হোয়েলস। মাইলের পর মাইল শুধু ক্রিল ক্রিল আর ক্রিল, বাচ্চা তিমির খাবার, নীল তিমির খাবার। মাথাটা আপনার খারাপ হয়ে গেছে স্যার ফেডারিক, বলল রানা। গোটা ব্যাপারটাকে ওভার সিম্পলিফাই করছেন আপনি। ইন্টারন্যাশনাল হোয়েলিং অ্যাসোসিয়েশন প্রত্যেক মৌসুমের জন্য 18,000 নীলতিমি শিকার করার নির্দিষ্ট কোটা বেঁধে দিয়েছে। কথাটা ভুলে যাবেন না। ব্রিডিং গ্রাউন্ড কোথায় তা জানা থাকলেও অপ্রাপ্তবয়স্ক তিমি হত্যা করার অধিকার আপনার নেই। খেপা ঝড়ের বেগে ম্যাপের দিকে এগোচ্ছিল স্যার ফেডারিক। মাঝপথে ব্রেক কষে দাঁড়িয়ে পড়ল সে। চরকির মতো ঘুরে আবার গিয়ে দাঁড়ালো ডেস্কের কাছে। টান মেরে এক ঝটকায় খুললো একটা ড্রয়ার, ভিতর থেকে এক গাদা কাগজ বের করে আছাড় মেরে ফেললো ডেস্কের উপর। এর মধ্যে কোথাও একটা কপি আছে লজ অফ ওয়েলরনের। হাতাতে সই করলো সে কাগজগুলো। লজ অফ ওয়েলরন শুনিনি এর আগে। তুমি কি শুনেছ না শুনেছ তাতে আমার কিছু আসে যায় না ছোকরা, চেঁচিয়ে উঠলো স্যার ফেডারিক। উদ্ধৃতি দিচ্ছি শোনো। থ্রু দি ইন্সপিরেশন অফ দিস এনশিয়েন্ট লজ অ্যান্ড দ্য কমন ব্রাদারহুড অফ মাইরেনার্স throughout the world, men are able safely to pass on their lawful occasions. 800 বছর আগে বলা হয়েছে এই কথা। এদিকে সাগরের তুলনায় কত শত গুণ বেশি মরছে মানুষ, অন্যত্র অন্যভাবে, ভ্রাতৃত্ববোধ যত সব। আপনার হেয়ালি বন্ধ করুন, বলল রানা। কোন প্রসঙ্গে কথা বলছেন বুঝছি না। মৃদু শব্দ করে হেসে উঠল রেবেকা। ড্যাডির হাতে ওটা নিউ অ্যান্টার্কটিকা ট্রিটির একটা কপি রানা। ড্যাডি তোমাকে বলতে চাইছে ওটা তার পছন্দ নয়। আনএক্সপ্লোরড কন্টিনেন্ট মাত্র একটাই অবশিষ্ট আছে। স্যার ফেডারিক বলল, অ্যান্টার্কটিকা। ব্যক্তিবিশেষদের দ্বারা আবিষ্কৃত হয়েছে এটা। এর আয়তন ইউনাইটেড স্টেটস এবং ইউরোপের যুক্ত আয়তনের সমান। রহস্য উন্মোচন করা মানুষের একটা নেশা। সেই নেশা চরিতার্থ করার জন্যে অবশিষ্ট আছে এটাই একমাত্র কন্টিনেন্ট। কিন্তু প্রকৃতপক্ষে ঘটছে কি? কি ঘটছে? কাগজের স্তূপটা ধরে তুলল স্যার ফেডারিক। আছাড় মেরে ফেলল ডেস্কের উপর সশব্দে। হাজার হাজার বাধা নিষেধ আরোপ করা হচ্ছে, মানুষ যাতে স্বাধীনভাবে রহস্য উন্মোচনের কোনো চেষ্টা করতে না পারে। 10,000 মাইল দূরে সরকারি কমিটির সদস্যরা মিটিংয়ে বসে নির্ধারণ করছে এর ভবিষ্যৎ। যতটা খারাপ প্রমাণ করার চেষ্টা করছেন ততটা। কথাটা শেষ করতে পারল না রানা। শোনো, বলল স্যার ফেডারিক হুঙ্কার ছেড়ে। মাত্র 400 লোকের বাস অ্যান্টার্কটিকায়, তারা সবাই সরকারি প্রতিনিধি। আমার দৃঢ় বিশ্বাস এদের কারো শরীরে এক ফোঁটা লাল রক্ত নেই। প্রি হিটেড, প্রি ফেব্রিকেটেড, প্রি লাইন্ড কটেজের মধ্যে যৌন পত্রিকা ঘেটে আরামসে সময় কাটাচ্ছে সবাই। প্রসঙ্গে ফিরিয়ে আনার জন্যে বলল রানা, এসবের সাথে নীলতিমির ব্রিডিং গ্রাউন্ডের সম্পর্ক কি? কানেই তুলল না স্যার ফেডারিক রানার প্রশ্ন। মুঠো করা হাত নাড়ছে সে, ডেস্কে ঘুষি মারছে যখন তখন। আঙুলের শক্ত চাপে পড়ে চুরুটটার মরণ দশা। নিভে গেছে অনেক আগেই, ভেঙে যাবার উপক্রম এখন মাঝখান থেকে। এবং এরাই যত ষড়যন্ত্রের হোতা। এদেরই প্ররোচনায় 12টা দেশের সরকার একত্রিত হয়ে একটা চুক্তিতে সই করেছে, যার নাম অ্যান্টার্কটিকা ট্রিটি। যে চুক্তির একমাত্র উদ্দেশ্য এই এলাকায় নির্দিষ্ট সায়েন্টিফিক ছাড়া আর সব ধরনের অ্যাক্টিভিটি নিষিদ্ধ ঘোষণা করা। বাগাড়ম্বরের নমুনা পাবে তুমি এর ছত্রে ছত্রে। বলা হয়েছে চুক্তিভুক্ত দেশগুলো সাউথ পোলে একটা ট্যুরিস্ট ট্রেডের সম্ভাবনা পরীক্ষা করে দেখবে, ইত্যাদি হেনতেন যত সব রং মাখানো ফালতু প্রলাপ। এক ঢুকে ট্যাঙ্কারটা খালি করে সশব্দে দেশকের উপর নামিয়ে রাখলো সেটা। মানুষের সহজাত কৌতূহলবোধকে গলা টিপে হত্যা করার ষড়যন্ত্র এই চুক্তি রানা। ওই 400 লোক, ওরা সবাই হয় কোনো কমিটি, নয় কোনো ওয়েদার অর্গানাইজেশনের প্রতিনিধি। তুমি জানো কিভাবে সময়ের অপব্যয় করে ওরা? কাগজের স্তূপ নাড়তে নাড়তে একটা বান্ডিল তুলে নিয়ে পাতা উল্টাতে শুরু করলো সে। যা খুঁজছিল তা পেয়ে তাকালো রানার দিকে। শোনো, পড়ছি। Directional sensitivity of neutron monitors. Short-term decreases in cosmic ray east-west asymmetry at high southern latitude.
গ্লসি ও জিওমরফোলজিক্যাল ফিচার্স। স্যার ফ্রেডারিক গায়ের জোরে আছাড় মেরে ফেললো বান্ডিলটা কার্পেটের উপর। সেটা তুলল রানা, দেখলো অ্যান্টার্কটিকা সম্পর্কে বুয়েন্স এয়ারসে অনুষ্ঠিত একটা সায়েন্টিফিক মিটিংয়ের রিপোর্ট কপির বান্ডিল এটা। স্থির হতে পারছে না স্যার ফ্রেডারিক। তিমির হাড়ের তৈরি একটা লম্বা রুলার তুলে নিয়ে ম্যাপের দিকে ছুটল সে। পাশে গিয়ে দাঁড়ালো রানা। হঠাৎ ওর দিকে চেয়ে